Dhiraj Butcher's shop makes its meatloaf from combination of ground chicken and ground beef. The ground chicken contains 80% of the meat and 20% of the fat and cost 80 cents per pound. Ground beef, 68% meat, 32% fat, cost 60 cents. How much each kind of meat should be shop use in each pound of meatloaf if it want to minimize its cost and keep the fat content in the meatloaf no more than 25%? তাহলে ডিসিশন ভেরিয়েবল গুলা কি হবে এখানে? স্যার আগে ধরে নিতে হবে যে চিকেন থেকে এক্স কেজি এক্স পাউন্ড আর বিফ থেকে ওয়াই পাউন্ড, এইভাবে ধরে স্যার অনেকগুলা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। চিকেন থেকে এক্স আর বিফ থেকে ওয়াই আমরা তাহলে ধরে নিলাম। অবজেক্টিভ ফাংশন কি হবে? হইল স্যার 18 টু এক্স মিনিমাইজ না 0.8, হ্যাঁ জি স্যার, z equal to 0.8x plus 0.68y maybe স্যার, এমনই তো হওয়ার কথা। 60y 68y রেস্ট্রিকশন তো স্যার এটা তো কস্ট, স্যার এটা তো কস্ট, সরি আমি ইয়া দেখতেছিলাম স্যার। 80y যদি হ্যাঁ 80x আর 60y, 80x 60y। কনস্ট্যান্ট স্যার 25% loaf স্যার ফ্যাটের যোগফল হবে স্যার 25% থেকে লেস, আর স্যার আমাদের ওই সাইড থেকে দুইটা, যেহেতু দুইটা মিট তো 1 পাউন্ড হতে হবে, দ্যাট মিন্স লেস দেন অর ইকুয়াল টু 1। 1 পাউন্ড কি লিখছে? হ্যাঁ আচ্ছা, ফ্যাট পার্সেন্টের ইকুয়েশন কি হবে বলো? স্যার এই যে 0.2x plus 0.32y no more than less than equal so 0.25। ঠিক আছে জি স্যার। শুধু কি 0.25 হবে নাকি 0.25 into x plus y হবে? জি স্যার 0.25 into x plus y হবে, x plus y হবে। ঠিক আছে কি নাকি এইটাই ঠিক আছে? 0.25 percentage x plus কি হবে বলো? স্যার ওইখানে যেহেতু পার্সেন্টেজে নিছি আমরা স্যার, এটাও 0.25 x plus y হবে স্যার সম্ভবত, স্যার আমার যতটুকু ধারণা। এছাড়া আর কোনো অবজেক্টিভ ফাংশন কি আসবে, মানে কনস্ট্যান্ট কি আসবে? স্যার x এর ভ্যালু 0 এর চেয়ে বড়, y এর ভ্যালু 0 এর চেয়ে বড়। আসবে কি আর কোনো?
এই তো স্যার ইয়ে যে এক্স এর ভ্যালু 0 এর চেয়ে বড়, আমরা যদি দুইটাই নিতে চাই আর কি, মানে দুইটাই মাস থাকতে হবে, যে গ্রাউন্ড চিকেনও থাকতে হবে, গ্রাউন্ড বিফও থাকতে হবে, তাহলে এক্স এর ভ্যালু 0 এর চেয়ে বড় আর ওয়াই এর ভ্যালু 0 এর চেয়ে বড়, মানে কিছু না কিছু নিতেই হবে আমাদের। আর কেউ? each how much each kind of meat should each pound of meatloaf, how much each kind of meat স্যার হ্যাঁ, বলো। 80% মিট এন্ড 68% মিট, ওই অংশটা আসবে না একটা কনস্ট্যান্টে? হ্যাঁ আসবে, বলো, তুমি বলো তাহলে। 0.8x বলো। plus 0.68y less equal 1 each pound of meat. আর কেউ? একটাই, মানে একটাই আসবে? স্যার ওই যে এক্স এর ভ্যালু 0 এর চেয়ে বড় আর ওয়াই এর ভ্যালু 0 এর চেয়ে বড়। মানে নন নেগেটিভিটি কনস্ট্যান্ট। জি আচ্ছা, x প্লাস ওয়াই ইকুয়াল টু 1 হবে কিনা? এক্স প্লাস ওয়াই, স্যার জি স্যার। জি স্যার, এটা হওয়ার কথা। কেউ তো বললো না। স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা তাহলে না স্যার, স্ক্রিন ব্লিঙ্ক করতেছে স্যার। এখন না এখন স্টেবল আছে স্যার। তাহলে ইমপ্লিসিট কনস্ট্যান্ট কি হচ্ছে? ইমপ্লিসিট স্যার ইমপ্লিসিট এক্স প্লাস ওয়াই, হ্যাঁ এক্স ওয়াই গ্রেটার দেন 0। নেগেটিভ তো হতে পারবে না। আর একটা না স্যার, x প্লাস ওয়াই দুইটা মিক্সড হয়ে 1 পাউন্ড হবে না? জি স্যার। স্যার কনস্ট্যান্ট 0.25, এখানে এক্স প্লাস ওয়াই কি হবে? পুরোটার 25%। এক্স প্লাস ওয়াই যেহেতু 1 দিতেছি, ওয়ান, হ্যাঁ এটাও, হ্যাঁ দরকার নেই। এটাও ঠিক আছে। এইটাকে তাহলে তোমরা সলভ করো। জি স্যার। এটাকে সলভ করো। x equal to 0.583
আর y equal to 0.416. z এর ভ্যালু কত আসে? $71.36. আমার 74 এর মতো আসছে আর কি, 74.6। যাদের সলিউশন করছো কে দেখাবা, বাকিদেরকে একটু ভিডিও অন করে দেখাও। ইফতি করছো? সোহান? জি স্যার, করছি স্যার। সোহান, তাহলে তুমি একটু ভিডিও অন করে বাকিদেরকে দেখাও তোমার সলিউশনটা। স্যার আমি কি দেখা যাচ্ছে ভিডিওতে? তোমাকে দেখা যাচ্ছে, তোমার খাতাটা দেখাও। জি স্যার। আরো কাছে আনতে হবে। সলিউশন কত আসছে? স্যার রেজাল্ট আসছে 74.6, যেটা জেড এর ভ্যালু আর কি, সেটা 74.6 আসছে। বাকিদেরও কি তাই? আহ, 0.583 বলতেছিল কেউ একজন। জি স্যার, মানে জেড এর ভ্যালু কত আসছে? 71.6. ডিফারেন্ট কারো আসছে? জেড এর ভ্যালু কি ডিফারেন্ট আসছে কারো? ওয়ানের সাথে একটু ডিফারেন্ট আছে স্যার, 71 ওর 74 আসছে আমার। হ্যাঁ, তাহলে ডিফারেন্ট কেন হচ্ছে? আচ্ছা, পারা যাবে বোধহয়। তোমরা এগুলো তো আগেরই, মানে নতুন কিছু না আর কি। আচ্ছা, তাহলে mathematical problem given above has all forms of variables. It can take fractional values. So x, y, z এর ভ্যালু ফ্র্যাকশন হইতে পারে। এরপরে আমাদের একটা অবজেক্টিভ ফাংশন থাকবে যেটা ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ করতে হবে। আর একটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে যেগুলো লিনিয়ার ফাংশন হবে। নন লিনিয়ার, আমরা লিনিয়ার প্রোগ্রামিং যেহেতু করতেছি তাহলে কনস্ট্যান্ট গুলো অবশ্যই লিনিয়ার হবে আর কি। Any term is either constant or a constant multiplied by a unknown, যেমন 24 একটা কনস্ট্যান্ট ভ্যালু হইতে পারে, বা 4x 6y এরকম একটা কনস্ট্যান্ট ভ্যালু দ্বারা অবজেক্টিভ মানে ভেরিয়েবল গুলোকে মাল্টিপ্লাই করা হইতে পারে। কোন একটা ফর্মুলেশন করার ফলে যেটা এই কন্ডিশন গুলা মিট করবে তাদেরকে আমরা একটা লিনিয়ার প্রোগ্রামিং বলতে পারি। তার মানে লিনিয়ার প্রোগ্রামের ভিতরে তাহলে তিনটা জিনিস থাকতেছে। একটা হচ্ছে সিঙ্গেল অবজেক্টিভ ফাংশন থাকবে, এরপরে কিছু কনস্ট্যান্ট থাকবে যেগুলো লিনিয়ার হবে,
এবং হচ্ছে ওই ভেরিয়েবল গুলা কনস্ট্যান্ট টার্ম দ্বারা মাল্টিপ্লাই হবে অথবা কোনো কনস্ট্যান্ট টার্মও কনস্ট্যান্ট ইকুয়েশনের মধ্যে থাকবে। We have implicitly assumed that it is permissible to work in fractions of days, মানে আমরা ম্যাথ সলভ করার সময় কোনো ডে যে ফ্র্যাকশন হবে আর কি, আমরা যেমন 1 2 3 থেকে 7 পর্যন্ত গুনি যদি উইকের মধ্যে হয়, তো 3.5 ডেজ এরকম হতে পারে, মানে 3 ডেজ এন্ড হাফ ডেজ কাউন্ট করবে, রেজাল্ট গুলো ফ্র্যাকশন হতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে ভেরিয়েবলস মাস্ট বি ইন্টিজার ভ্যালুস এরকমও হতে পারে। তো এই ধরনের যেখানে ইন্টিজার নিয়ে শুধু হয় সেগুলোকে ইন্টিজার প্রোগ্রামিং বলে। তো এই চ্যাপ্টারটা তোমাদেরকে সৌরভ স্যার পড়াবে। মানে যখন সলিউশন গুলো আমরা লিনিয়ার প্রোগ্রামের ক্ষেত্রে আমরা ফ্র্যাকশনে ধরতে পারি, কিন্তু ইন্টিজার প্রোগ্রামের ক্ষেত্রে শুধুমাত্র ফ্র্যাকশন হবে না আর কি, ফ্র্যাকশন ছাড়া ইন্টিজার ভ্যালু হবে। তাহলে আমরা কোনো একটা রিয়েল ওয়ার্ল্ড সিচুয়েশনকে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে যখন এক্সপ্রেস করা হয়, তাহলে রিয়েল ওয়ার্ল্ড সিচুয়েশনটাকে এই ম্যাথমেটিক্যাল মডেলিং এর মাধ্যমে যে এক্সপ্রেশন করে এটাকেই বলা হচ্ছে মডেল ফর্মুলেশন। তো মডেল ফর্মুলেশনকে প্রবলেম ফর্মুলেশনও বলা যেতে পারে। তো ডিফারেন্ট কোয়ান্টিটেটিভ মেথডের মাধ্যমে, মানে কয়েক ধরনের সলিউশন, তোমরা একটা গ্রাফিক্যাল সলিউশন শিখছো, এরপরে চাইলে অ্যালজেব্রিক্যাল ভাবে সলিউশন করা যায়, যেটাকে আমরা নিউমেরিক্যাল সলিউশন বলতে পারি, এভাবে করে একটা সলভ করা যায়। তাহলে ওয়ার হচ্ছে ওয়ার ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য রিয়েল ওয়ার্ল্ড সিস্টেম বাই ম্যাথমেটিক্যাল মডেলস টুগেদার উইথ দ্য ইউজ অফ কোয়ান্টিটেটিভ মেথড, মানে অ্যালগোরিদম ফর সলভিং সাচ মডেল উইথ এ ভিউ অফ অপটিমাইজিং। আচ্ছা, এটা একটা কেস স্টাডি, কেস স্টাডিটা একটু পড়ো। তাহলে বোঝা যাচ্ছে যে মানে দেখা যাচ্ছিল যে এলিভেটর গুলা, দেখবা যে হসপিটালের এলিভেটর গুলা বিশেষ করে থাকে যে পেশেন্ট থাকে, তো এই কারণে খুব স্লো ভাবে ওঠানামা করে আর কি। তো এটা যদি হাই রাইজ বিল্ডিং হয় তাহলে দেখা যায় যে অনেকক্ষণ ওয়েট করতে হয় কিউতে দাঁড়ায়। তো এই ধরনের একটা কেসে ওয়ার টিম ইনিশিয়ালি যেটা করছে যে এটা বোধহয় ওয়েটিং লাইন প্রবলেম, মানে এটা কিউইং থিওরি, ওয়ারের একটা চ্যাপ্টারই পড়বা তোমরা কিউইং থিওরি নামে আর কি। তো ওরা প্রথমে মনে করতেছিল যে এটা একটা ওয়েটিং লাইনের প্রবলেম বা কিভাবে এটাকে ম্যানেজ করবে। তো এরপরে যখন স্টাডি করছে, সার্ভে করে দেখছে যে যারা ওইখানে যাতায়াত করে তাদের কাছ থেকে, যে তাদের কমপ্লেন গুলা অনুযায়ী মানে অ্যানালাইসিস করে একজন সাইকোলজিস্ট বলছে যে
একটা ফুল লেন্থ মিরর দিয়ে দিতে আর কি এলিভেটরের সামনে, লিফটের সামনে। তো দেখা গেছে যে সবাই আহ, মানুষ অধিকাংশ মানুষই নিজেকে খুব সুন্দর এবং সুন্দরী মনে করে আর কি। তো তারা মানে আ- ওই মিররের সামনে গেলেই, লিফটের সামনে যখন ওয়েটিং করে তখন দেখা যায় যে সে মিররে নিজেকে দেখে, অন্য মানুষদেরকে দেখে। তো এভাবে দেখে দেখা যাচ্ছে যে সময়টা পাস হয়ে যাচ্ছে, আর মানে কমপ্লেনের পরিমাণ অনেক অংশ পরিমাণ কমে গেছে। তো মানে প্রবলেমটা প্রথমে জটিল ছিল যে এটা কিউইং মডেল অ্যাপ্লাই করবে, ডাটা কালেকশন করবে বা নতুন লিফট বসাবে যাতে ওয়েটিং কম হয়। কিন্তু রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম গুলোকে জাস্ট সিম্পল সলিউশনের মাধ্যমে এটাকে সলভ করছে আর কি। আচ্ছা, এটা আরেকটা প্রবলেম, একটু দেখো। একটা ব্রিটিশ এয়ারপোর্টে তোমরা যদি যে দেশের বাইরে যারা গেছো, অথবা দেশের বাইরেই মেনলি ইন্টারন্যাশনাল ফ্লাইট গুলোতে দেখা যায় যে চেকিংটা বেশি কড়াকড়ি হয়, ডোমেস্টিক ফ্লাইট গুলোতে এত বেশি কড়াকড়ি হয় না। তো ইন্টারন্যাশনাল ফ্লাইট বলতে ব্রিটিশ এয়ারপোর্টে দেখা যাচ্ছে যে যখন চেক ইন করে, একটা হচ্ছে যে প্যাসেঞ্জার চেকিং আর একটা ব্যাগেজ চেকিং, দুইটাই থাকে। তো চেকিং এর ক্ষেত্রে ওরা একটা রুলস, মানে দেখা যাচ্ছে যে অনেক সময় প্যাসেঞ্জাররা লেট করে। তো এই কারণে বিমান ছাড়তে লেট হয় আর কি আমাদের। মানে এটা একটা কমন প্রবলেম এয়ারলাইন্স গুলোতে, যে ইন্টারন্যাশনাল ফ্লাইট গুলো দেখা যায় যে অনেক সময় ডিলে করে। অনেক ধরনের কাজ হতে পারে, যে মানে কারণ হতে পারে ডিলের। ধরো ফুয়েল অ্যাভেলেবেল ছিল না, বা ফুয়েল অন টাইমে পৌঁছায় নাই, প্যাসেঞ্জারদের জন্য যে রিফ্রেশমেন্ট বা স্ন্যাক্স দিবে এগুলোকে অন টাইমে পৌঁছায় নাই, বা কেবিন ক্রুরা লেট করছে, বা যারা ক্লিনিং করে ক্লিনিং এ লেট হয়েছে, বা অ্যাভেলেবেল ম্যান পাওয়ার ছিল না, অথবা কোনো মেকানিক্যাল ইরোড ছিল, অথবা প্যাসেঞ্জাররা লেট করছে তাদের জন্য ওয়েট করছে। তো ডিফারেন্ট কজের কারণে ডিলে হয়। তো এই ধরনের একটা ইনভেস্টিগেশনে দেখা গেছে যে আহ, মানে তাহলে কি করবে, ওরা একটা সলিউশন দিছে যে যে সমস্ত প্যাসেঞ্জারদের ফ্লাইট থাকবে 20 মিনিটস বা তার চেয়ে কম আছে ফ্লাইটের টাইম, তাদেরকে আগে করবে আর কি, লাইনের আগে দিয়ে দিবে, মানে তারা ইমার্জেন্সি ভাবে আগে চলে যাবে, লাইনে না দাঁড়ালেও হবে। তো আহ, আমরা এরকম সার্ভিস পাইলে বাংলাদেশি মানুষজন তো খুব হ্যাপি থাকতো আর কি, যে লাইন না না দাঁড়ায় আগে চলে যাবে। কিন্তু এই সলিউশনটা ব্রিটিশদের জন্য এটা অ্যাপ্লিকেবল হয় নাই, মানে আনসাকসেসফুল হয়েছে। কারণ হচ্ছে যে ব্রিটিশ প্যাসেঞ্জাররা, যেহেতু ব্রিটিশ এয়ারপোর্ট ব্রিটিশ প্যাসেঞ্জারই বেশি ছিল, তো এরা পরে এসে যে লাইনের আগে চলে যাবে এইটা এদের স্বভাবের মধ্যেই নাই আর কি। মানে এরা লাইন মেনেই যাবে এভাবে। তো কন্ডিশন টু ভেরি স্ট্রিক্ট ইন queuing behavior, and here were reluctant to move ahead of others waiting in the queue। মানে যারা লাইনে অলরেডি দাঁড়ায় ছিল তাদের সামনে দিয়ে সে নিজে সামনে চলে যাবে, এটা তারা এটাকে একসেপ্ট করে না, এই কারণে ফেল করছে আর কি। আচ্ছা, তোমাদের সাথে বই যেটা শেয়ার করা হয়েছে, চ্যাপ্টার 2, গতকালকের ক্লাস আর আজকের ক্লাসে চ্যাপ্টার 2 মানে শেষ আর কি। তোমরা জাস্ট এই বইয়ের চ্যাপ্টারটা দেখো, আর হচ্ছে যে স্যার হ্যাঁ বলো। স্যার লিনিয়ার প্রোগ্রামিং এর ওইটার আনসারটা কি হবে এটা বলা যাবে? লিনিয়ার প্রোগ্রামের অ্যান্সারটা বলতে
লিনিয়ার প্রোগ্রামের জন্য যদি আমরা জেনারেলাইজড ফর্মের কথা যদি বলি, একই কথাগুলোই আবার বলতেছি আর কি, যে লিনিয়ার প্রোগ্রামিং মডেল এরকম একটা স্পেশাল কেস ম্যাথমেটিক্যাল প্রোগ্রামিং প্রবলেমকে সলভ করবে, যে অ্যানালিসিসের ভিতরে থাকবে যে ম্যাথমেটিক্যাল প্রোগ্রাম ট্রাইস টু ডিফাইন এক্সট্রিম বলতে মিনিমাম, মানে এর চাইতে মিনিমাম রেজাল্ট হওয়ার পসিবল না, বা ম্যাক্সিমাম এর চাইতে ম্যাক্সিমাম হওয়ার পসিবল না। আরেকটা থাকবে হচ্ছে পয়েন্ট অফ ফাংশন, মানে which furthermore satisfy all the constraints, মানে কনস্ট্যান্ট গুলো কেমন হবে, ফাংশন অফ জি x1 x2 থেকে xn পর্যন্ত গ্রেটার দ্যান ইকুয়াল বি অথবা লেস দ্যান ইকুয়াল বি, এরকম একটা ফর্মে কনস্ট্যান্ট পাওয়া যাবে। আর এই যে ভ্যালুটা, মানে অবজেক্টিভ ফাংশনটা হবে ফাংশন অফ x থেকে x1 x2 xn পর্যন্ত। তাহলে অবজেক্টিভ ফাংশনটা থাকবে ভেরিয়েবল গুলার ফাংশন, আর ভেরিয়েবল গুলার একটা বা অনেকগুলো ফাংশন, সেগুলা কনস্ট্যান্টের ম্যাক্সিমাম ভ্যালু যেটা লেস দ্যান গ্রেটার দ্যান ইকুয়াল বি অথবা লেস দ্যান ইকুয়াল বি, এরকম একটা ফরম্যাটে থাকবে। তাহলে প্রথমটাকে আমরা অবজেক্টিভ ফাংশন বলি, আর পরের যে ফাংশনটাকে এটাকে আমরা প্রবলেম কনস্ট্যান্ট বলতে পারি, এবং প্রবলেম কনস্ট্যান্ট গুলো হবে লিনিয়ার। আচ্ছা, এই প্রবলেমটা একটু দেখো, আমরা মানে বারবারই এই প্রবলেমটাকে ডিসকাস করা হবে, এই প্রবলেমের ডাটাগুলোকে একটু মাথায় ঢুকায় নাও আর কি, বা ছবি তুলেও নিতে পারো, একটু ছবি তুলে নাও, তাহলে পরবর্তী স্লাইড গুলোতে মানে ছবি দেখে মনে করতে সহজ হবে আর কি। উইন্ডোর গ্লাস কোম্পানি হাই কোয়ালিটি গ্লাস প্রোডাক্ট তৈরি করে। একটা হচ্ছে যে উইন্ডোর জন্য গ্লাস তৈরি করে, আর হচ্ছে ডোরের জন্য, মানে গ্লাস ডোর তৈরি করে। তো এটা তৈরি করার জন্য তিন ধরনের প্লান্ট আছে। একটা হচ্ছে যে অ্যালুমিনিয়াম ফ্রেম তৈরি করে গ্লাস ডোরের জন্য, অ্যালুমিনিয়াম ফ্রেম যেখানে গ্লাসটা লাগানো হবে। আর হার্ডওয়্যার যেগুলো থাকবে এগুলো তৈরি করে প্ল্যান্ট 1 এর মধ্যে। এরপরে উড ফ্রেম তৈরি করে প্ল্যান্ট 2 এর মধ্যে। আর প্ল্যান্ট 3 হচ্ছে গ্লাস প্রডিউস করে, এরপরে সবগুলোকে অ্যাসেম্বলি করে। তো এদের যে এক্সিস্টিং ফ্যাক্টরি ছিল, সেখানে যেহেতু প্রফিট কমে যাচ্ছিল, তো টপ ম্যানেজমেন্ট ডিসিশন নিছে যে নতুন ভাবে প্রোডাকশন লাইনটাকে আবার রিভ্যাম্প করবে, মানে নতুন ভাবে সাজাবে আর কি। তো unprofitable products are being discontinued, releasing the production capacity to launch 2 new products having large sales. দুইটা পটেনশিয়াল হতে পারে, এই যে দুইটা প্রোডাক্টের কথা যে বলছে, একটা হতে পারে যে an 8-foot glass door with aluminum framing, এটা একটা অপশন হতে পারে। আর একটা হতে পারে হচ্ছে যে 4x6 ফুট ডাবল হাং উড ফ্রেমড উইন্ডো। তার মানে এটাতে যেটা হবে যে, দেখো প্রথমটাতে খালি অ্যালুমিনিয়াম ফ্রেম থাকবে আর গ্লাস থাকবে, তাহলে ওখানে ই লাগতেছে না, উড লাগতেছে না। আর পরেরটাতে হচ্ছে যে উড থাকবে আর সাথে গ্লাস থাকবে, তাহলে এখানে অ্যালুমিনিয়াম লাগতেছে না। তো এইভাবে দুইটা প্রোডাক্টের কথা তারা চিন্তা করছে। তো প্রোডাক্ট 1 রিকোয়ার্স সাম প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে 1 আর 3, বাট নান ইন প্ল্যান 2। একইভাবে প্রোডাক্ট 2 এর জন্য লাগবে প্ল্যান 2 আর 3। এখন তাহলে যদি এভাবে দেখি যে প্ল্যান্ট 1, 2, 3 এর মধ্যে যদি প্রোডাক্ট 1 মানে 8 ফুট গ্লাস ডোর এটা যদি তৈরি করে, এটা হচ্ছে প্রোডাকশন টাইম হচ্ছে 1 ঘন্টা লাগবে পার ব্যাচের জন্য। আর প্রোডাক্ট 2 এর জন্য 0 ঘন্টা লাগবে। মানে এখানে প্রোডাক্ট 2 তৈরি করা যায় না কেন, এই যে এখানে যেটা বলতে দেখো 1 আর 3 লাগবে। এই যে প্রোডাক্ট 1 এর জন্য 1 আর 3 লাগবে, তাহলে প্রোডাক্ট 1 এর জন্য এই যে 1 লাগতেছে, এই যে 1 নম্বর প্ল্যান্ট লাগতেছে, আর 3 নম্বর প্ল্যান্ট লাগতেছে, 2 নম্বর প্ল্যান্ট লাগতেছে না। একইভাবে প্রোডাক্ট 2 এর জন্য অনলি নিডস প্ল্যান্ট 2 এন্ড 3, তাহলে প্ল্যান্ট 2 লাগতেছে, 3 লাগতেছে, প্ল্যান্ট 1 লাগতেছে না। বোঝা যাচ্ছে তাহলে? আর অ্যাভেলেবল টাইম বলছে যে প্রোডাকশন অ্যাভেলেবল পার উইক, প্ল্যান্ট 1 এ হচ্ছে 4 আওয়ার্স অ্যাভেলেবল, প্ল্যান্ট 2 এ হচ্ছে 12 আওয়ার্স অ্যাভেলেবল, প্ল্যান্ট 3 তে হচ্ছে 18 আওয়ার্স অ্যাভেলেবল। আর প্রত্যেক প্রোডাক্টে প্রফিট থাকবে হচ্ছে
পার ব্যাচের জন্য যদি প্রোডাক্ট 1 তৈরি করে তাহলে $3000 প্রফিট থাকবে, আর প্রোডাক্ট 2 যদি তৈরি করে তাহলে $5000 প্রফিট থাকবে। প্রবলেমটা বুঝতে পারছো কিনা তাহলে? তাহলে অবজেক্টিভ ফাংশন কি হবে? স্যার প্রফিট ম্যাক্সিমাইজ করা। অবজেক্টিভ ফাংশন কি হবে বলো তাহলে? সাবজেক্টিভ অবজেক্টিভ ফাংশনটা স্যার প্রোডাক্ট 1 কে যদি x ধরি আর প্রোডাক্ট y কে y ধরলে x ইনটু 3000 প্লাস y ইনটু 5000 এটাকে ম্যাক্সিমাইজ করা। এই স্লাইডের ছবি তুলে নিছো সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এটা বলতে পারি যে প্রোডাকশন রেট এমন ভাবে হবে যাতে প্রফিটটা ম্যাক্সিমাইজ হবে। প্রোডাকশন রেট শুড বি ফর দ্য টু প্রোডাক্টস ইন অর্ডার টু ম্যাক্সিমাইজ দ্য টোটাল প্রফিট। তাহলে প্রফিট ম্যাক্সিমাইজ এটা হবে অবজেক্টিভ ফাংশন, সাবজেক্ট টু দ্য রেস্ট্রিকশনস ইম্পোজড বাই দ্য লিমিটেড প্রোডাকশন ক্যাপাসিটি। লিমিটেড প্রোডাকশন ক্যাপাসিটি মানে হচ্ছে প্রোডাকশন আওয়ার অ্যাভেলেবেল যেটা আছে আর কি, 3টা প্ল্যান্টের জন্য অ্যাভেলেবেল যে প্রোডাকশন আওয়ার আছে এটাই তার কনস্ট্যান্ট আর কি। Each product will produce in batch of 20. So the production rate is defined as the number of batches produced per week. Achha. Any combination of production rates that satisfies this restriction is permitted. মানে যে কোনো ফ্র্যাকশনও হইতে পারে আর কি, including the producing none of the one product and as much as possible of the other. মানে দুইটা প্রোডাক্টের যে কোনো একটা অনেক বেশিও হইতে পারে আর একটা জিরো হইতে পারে, এরকম পসিবল হবে সলিউশনটা। তাহলে আমরা x1 কে কি বলতে পারি যদি দুইটা ভেরিয়েবল ধরি? x1 হচ্ছে কি কি হবে? এরকম বলা যায় যে পার ব্যাচ স্যার কয়টা ইউনিট নিয়ে একটা ব্যাচ ধরা হয়েছে এখানে? 20। এই যে each product will be produced in batch of 20. তাহলে x1 কে আমরা বলতে পারি পার ব্যাচ অফ প্রোডাক্ট 1, এটা হচ্ছে x1। তাহলে পার ব্যাচ অফ প্রোডাক্ট 2 এটাকে আমরা বলতে পারি x2। প্রফিট পার ব্যাচ প্রোডাক্ট 1 হচ্ছে 3000 আর প্রোডাক্ট 2 হচ্ছে 5000। তাহলে z যদি টোটাল প্রফিট পার উইক হয় ইন থাউজেন্ডস অফ ডলার ধরে নিচ্ছি, তাহলে এরকম লেখা যায় যে এটা হচ্ছে 3x প্লাস 5y। z এইভাবে লেখা যায়? জি স্যার। জি স্যার। এই যে ভ্যালু আসবে এই ভ্যালু ইনটু $1000 প্রফিট। তাহলে অবজেক্টিভ ফাংশনকে আমরা তাহলে বলতে পারতেছি z ইকুয়াল টু 3x1 প্লাস 5x2। কনস্ট্যান্ট গুলো কি হবে? x1 গ্রেটার দ্যান ইকুয়াল 0 হবে, x2 গ্রেটার দ্যান ইকুয়াল 0 হবে, x1 লেস দ্যান ইকুয়াল 4। বোঝা যাচ্ছে? 2x2 লেস দ্যান ইকুয়াল 12, 3x1 প্লাস 2x2 লেস দ্যান ইকুয়াল 18। আবার এখানে যে দেখে আসি, এই যে দেখো শুধু এই যে 4 আওয়ার্স, যেহেতু প্ল্যান্ট 1 এ শুধুমাত্র প্রোডাক্ট 1 হবে, প্ল্যান্ট 1 এ যেহেতু শুধুমাত্র প্রোডাক্ট 1 হবে, এই কারণে আমরা এটাকে বলতে পারতেছি যে এটা যেহেতু x ধরে নিচ্ছি আর এটাকে যেহেতু x2 ধরে নিচ্ছি, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে x1 into 1 less than equal 4। যেহেতু ম্যাক্সিমাম 4 ঘন্টা অ্যাভেলেবল আছে, তাহলে 2x2 less than equal to 12, আর এটা হচ্ছে 3x1 plus 2x2 less than equal 18। তাহলে কনস্ট্যান্ট তিনটা বোঝা গেল? জি স্যার। জি স্যার। এই দুইটা হচ্ছে ইমপ্লিসিট কনস্ট্যান্ট, নন নেগেটিভিটি কনস্ট্যান্ট। এরপর x1 less than equal 4, 2x2 less than equal 12, 3x1 plus 2x2 less than equal 18।
তাহলে আমরা 3টা ইকুয়েশন পাচ্ছি আর 2টা ইমপ্লিসিট কনস্ট্যান্ট পাচ্ছি আর কি। তাহলে এটাকে যদি আমরা গ্রাফিক্যাল ভাবে সলভ করতে যাই, তাহলে x1 এটাকে ইকুয়াল ধরে নিলে x1 ইকুয়াল 4, এরপরে 2x2 ইকুয়াল টু হচ্ছে 12, তার মানে x2 ইকুয়াল টু 6 হবে। x এক্সিসে যদি আমরা x1 ধরি, y এক্সিসে যদি আমরা x2 ধরি, তাহলে x1 ইকুয়াল টু 4, তাহলে এরকম একটা লাইন পাওয়া যাবে। x2 ইকুয়াল টু 6, এরকম একটা লাইন পাওয়া যাবে। 3x1 প্লাস 2x2 ইকুয়াল টু 18, তার মানে এই পয়েন্টটাকে আমরা বলতে পারি হচ্ছে 06, এই পয়েন্টটাকে আমরা বলতে পারি 40। না বুঝতে পারলে বলো। আর একটা পয়েন্টকে আমরা বলতে পারি এই যে 3x1, তাহলে x1 হচ্ছে 6, এরকম একটা পয়েন্ট হবে। আর হচ্ছে একটা হচ্ছে 9, x2 হচ্ছে 9, তাহলে এরকম একটা পয়েন্ট হবে সাপোজ। তাহলে বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার, বোঝা যাচ্ছে। এটা তাহলে x1 ইকুয়াল টু 4 এই লাইনটা, আর একটা হচ্ছে 2x2 ইকুয়াল টু 6, যে এই লাইনটা, 2x2 ইকুয়াল টু 12, তাহলে x2 ইকুয়াল টু 6, আর এটা হচ্ছে 3x1 প্লাস 2x2 ইকুয়াল টু 18। সবগুলো যেহেতু লেস দেন, তাহলে এই রিজিয়নগুলো কভার করবে, এই রিজিয়নগুলোকে কভার করবে। আর নন নেগেটিভিটি কনস্ট্যান্টের কারণে x1 উপরে যাবে আর x2 রাইট সাইডে যাবে। তাহলে এই যে শেডের যে রিজিয়ন, এইটাই হচ্ছে আমার এরিয়া অফ সলিউশন। এখন গ্রাফিক্যাল ভাবে সলিউশন করার জন্য তোমরা এই মেথডটা হয়তো এর আগে দেখো নাই। সেটা হচ্ছে যে প্রফিট অবজেক্টিভ ফাংশন যেটা সেই অবজেক্টিভ ফাংশনটাকে ধরো z ইকুয়াল টু কি ছিল, 3x1 প্লাস 5x2। অবজেক্টিভ ফাংশন ছিল 3x1 প্লাস 5x2, মনে পড়ে? অবজেক্টিভ ফাংশন হচ্ছিল z ইকুয়াল টু 3x1 প্লাস 5x2। আমরা এই লাইনটার যদি আমরা গ্রাফ ড্র করি, এই যে দেখো 3x1 প্লাস 5x2, এই লাইনটা আমরা গ্রাফ ড্র করতেছি। এইটা একটা লাইন, এই লাইনটাকে z এর যেহেতু ভ্যালু, এখন x1 আর x2 এর ভ্যালু তো আমরা জানি না, x1 আর x2 ডিফারেন্ট ভ্যালু হতে পারে। তাহলে এই শেডের যে রিজিয়ন, এই রিজিয়নের ভিতরে আমরা এই লাইনের প্যারালাল যে কোনো যদি লাইন ড্র করি, তাহলে ম্যাক্সিমাম এরিয়া কোথায় কভার করে, সেটাই হবে হচ্ছে z এর আইডিয়াল সলিউশন বা ফিজিবল সলিউশন। তার মানে দেখো যে এটা একটা প্যারালাল লাইন, এই লাইনের ভিতরে তাহলে এই রিজিয়নটুকু কভার করতেছে, এই লাইনটাকে যদি ধরি 3x1 প্লাস 5x2, তাহলে যে এরিয়া কভার করতেছে এরিয়া হচ্ছে 20। যদি এই পয়েন্ট থেকে আমরা লাইনটা ধরি, তাহলে যে এরিয়া কভার করবে তাহলে এটা হচ্ছে 36 এরিয়াকে যদি ক্যালকুলেট করা হয়। এটাকে আমরা যদি এভাবে বলি যে প্রোডাকশন ক্যাপাসিটিস অফ প্ল্যান্ট, 3 প্ল্যান্টের জন্য এক একটার যে ক্যাপাসিটি ছিল 4 ঘন্টা, 12 ঘন্টা, 18 ঘন্টা, এটাকে আমরা বলতে পারি অ্যাভেলেবল রিসোর্স। 3টা প্ল্যান্ট ছিল, যেহেতু 3 ধরনের প্ল্যান্ট, এটাকে আমরা বলতে পারি এম রিসোর্স, মানে নাম্বার অফ রিসোর্স। তাহলে এই নাম্বার অফ রিসোর্সের ক্যাপাসিটি হচ্ছে ক্যাপাসিটি অফ প্ল্যান্টস, এটাকে আমরা রিসোর্স বলতেছি। আর প্রোডাকশন অফ প্রোডাক্টস, এটাকে আমরা অ্যাক্টিভিটিস বলতে পারি। এখানে 2 ধরনের প্রোডাক্ট যেহেতু তৈরি করা হচ্ছে, তাহলে এটাকে আমরা এন অ্যাক্টিভিটি বলতে পারি।
মানে দুইটা প্রোডাক্ট তাহলে n ইকুয়াল টু 2, আর তিনটা প্ল্যান্ট তাহলে m রিসোর্স তাহলে m ইকুয়াল টু 3। প্রোডাকশন রেট অফ দ্য প্রোডাক্ট, প্রোডাকশন রেট অফ দ্য প্রোডাক্ট এটাকে আমরা যে বলতে পারি, তার মানে লেভেল অফ অ্যাক্টিভিটি। প্রোডাকশন রেট অফ দ্য প্রোডাক্ট এটাকে আমরা জে দ্বারা এক্সপ্রেস করতেছি, তার মানে এক্স জে। এক্স জে মিনস হচ্ছে তার মানে আমার যে আমার যে কোএফিসিয়েন্ট গুলো আসতেছে, x1 x2 এর যে কোএফিসিয়েন্ট গুলো আসতেছে তাদেরকে আমরা রেট বলতে পারতেছি। আর আরেকটা হচ্ছে প্রফিট, যেটা জেড থাকতেছে ওভারঅল মেজার অফ পারফরম্যান্স, মানে টোটাল যে মডেল বা টোটাল যে সিস্টেমটা এর পারফরম্যান্সটা কেমন, মানে জেড এর ভ্যালু দিয়ে আমরা এক্সপ্রেস করতেছি। তাহলে যদি আবার সামারি বলি, জেড হচ্ছে ভ্যালু অফ ওভারঅল মেজার অফ পারফরম্যান্স, এক্স জে হচ্ছে লেভেল অফ অ্যাক্টিভিটি যে অন থেকে এন পর্যন্ত হইতে পারে, সি যেটা হচ্ছে increase in Z that would result from each unit because in level of activity Z। তার মানে হচ্ছে J এর ভ্যালু যদি ইনক্রিজ করে তাহলে CG এর ভ্যালুটাও ইনক্রিজ করবে আর Z এর ভ্যালুটা ইনক্রিজ করবে। আর হচ্ছে BI, BI টা হচ্ছে এই রিসোর্সের যে কনস্ট্যান্ট, যেটা অ্যামাউন্ট অফ অ্যাভেলেবল রিসোর্স, মানে আমাদের এই ক্ষেত্রে যেটা ছিল যে এক্সন মানে প্ল্যান্ট 1 এর ক্ষেত্রে ছিল 4 ঘন্টা, এরপরে প্ল্যান্ট 2 এর ক্ষেত্রে ছিল 12 আওয়ার্স, আর প্ল্যান্ট 3 এর ক্ষেত্রে ছিল 18 আওয়ার্স। তাহলে বিআইটা হচ্ছে এরকম। আর এআইজে মানে অ্যামাউন্ট অফ রিসোর্স আই কনজিউমড বাই ইচ ইউনিট অফ অ্যাক্টিভিটি জে, মানে প্রত্যেকটা অ্যাক্টিভিটি মানে প্রত্যেকটা প্রোডাক্ট আই রিসোর্স, মানে যে প্রোডাক্ট আই অ্যাক্টিভিটি বা আই রিসোর্স কি পরিমাণ কনজিউম করছে, মানে হচ্ছে আমরা x1 x2 এর যে কোএফিসিয়েন্ট গুলাকে ইউজ করতেছি সেটাকে আমরা বলতেছি এআইজে। তাহলে স্ট্যান্ডার্ড ফর্ম যদি এভাবে বলি, z ইকুয়াল টু হচ্ছে c1 x1 প্লাস c2 x2 cn xn। তার মানে c এর ভ্যালুটা কি দেখো, ইনক্রিজ ইন z দ্যাট উড রেজাল্ট ফ্রম ইউনিট ইনক্রিজ ইন লেভেল অফ অ্যাক্টিভিটি z। তার মানে হচ্ছে যেমন আমরা ছিল 3x1 প্লাস 5x2 এরকম ছিল, তার মানে c1 আর c2 টা হচ্ছে প্রত্যেক ইউনিট x বা প্রত্যেক ইউনিট x2 বা প্রত্যেক ইউনিট y এটা ইনক্রিজ করার ফলে প্রফিট কি পরিমাণ ইনক্রিজ হবে সেই রেশিও বা কনস্ট্যান্ট ভ্যালুটাকে আমরা c1 দ্বারা এক্সপ্রেস করতেছি। আর a11 a12 a1n তাহলে এগুলোকে আমরা বলতেছি কোএফিসিয়েন্ট, ভেরিয়েবল গুলোর কোএফিসিয়েন্ট বলতেছি, মানে প্রত্যেকটা অ্যাক্টিভিটি a1 টা হচ্ছে একটা অ্যাক্টিভিটি, আর মানে a1 টা হচ্ছে একটা রিসোর্স, একটা অ্যাক্টিভিটির জন্য কি পরিমাণ রিসোর্স লাগবে আর কি। ai যে ছিল তাহলে আইটা হচ্ছে কি পরিমাণ রিসোর্স লাগবে, আর যেটা হচ্ছে একটা অ্যাক্টিভিটি। তাহলে x1 তার মানে জে এর ভ্যালু হচ্ছে এখানে 1, তার মানে একটা অ্যাক্টিভিটি প্রোডাক্ট 1 তৈরি করার জন্য আমার কি পরিমাণ রিসোর্স লাগবে। একইভাবে a12 a13 এভাবে করে a1n পর্যন্ত লেস দ্যান ইকুয়াল b1, এই b1 টাকে আমরা বলতেছি রিসোর্স কনস্ট্যান্ট বা আমার কি পরিমাণ অ্যাভেলেবল রিসোর্স আছে। এভাবে করে ইকুয়েশন গুলো আমরা যে কয়টা ইকুয়েশন হবে সে কয়টা ডেভেলপ করবে। আমাদের ক্ষেত্রে তিনটা ছিল, একটা ছিল হচ্ছে x1 লেস দ্যান ইকুয়াল 4, আরেকটা ছিল 2x2 লেস দ্যান ইকুয়াল 12, আরেকটা ছিল 3x1 প্লাস 2x2 লেস দ্যান ইকুয়াল 18 এরকম ছিল। তাহলে এখানে x1 এর কোএফিসিয়েন্ট a11 ছিল হচ্ছে 1, এরপরে x2 এর কোএফিসিয়েন্ট 2 ছিল, তাহলে a22 এটা ছিল 2, আর 3x1 প্লাস 2x2 সাপোজ এই ভ্যালুটা ছিল 3, এই ভ্যালুটা ছিল 2। এরপরে রিসোর্স কনস্ট্যান্ট ক্ষেত্রে 4 আওয়ার্স ছিল, তাহলে b1 এর ভ্যালু হচ্ছে 4, b2 এর ভ্যালু হচ্ছে 12, আর bm এর ভ্যালু ছিল 18। একইভাবে z এর ক্ষেত্রে c1 এর ভ্যালু ছিল 3x1 আর এটা ছিল 5x2। তার মানে কোন একটা এক্সপ্রেশনকে আমরা এইভাবে জেনারেলাইজড ভাবে এভাবে বলা যায়। যদি টেবুলার ফর্মে যদি দেখি তাহলে রিসোর্স 1 2 3 4 এভাবে করে m পর্যন্ত, অ্যাক্টিভিটি গুলো হচ্ছে a1 a12 a13 এভাবে করে a1n পর্যন্ত, আর অ্যাভেলেবল রিসোর্স b1 b2 এভাবে করে bm পর্যন্ত, যেগুলো হচ্ছে
কনস্ট্যান্ট ডেভেলপ করার জন্য লাগবে। আর C1 C2 C3 Cn পর্যন্ত এগুলোকে আমরা বলতেছি জেড এর জন্য পার ইউনিট অ্যাক্টিভিটি, মানে কি পরিমাণ কন্ট্রিবিউট করে। আর x1 x2 এটা নন নেগেটিভিটি কনস্ট্যান্ট বলতেছি। তাহলে আমরা মিনিমাইজ বা ম্যাক্সিমাইজ এরকম বলবো যেটার একটা ফাংশন। এবার কনস্ট্যান্ট ভ্যালুগুলো এরকম থাকবে। কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালুকে ইনইকুয়ালিটি ফর্মকে আমরা একটা ইকুয়েশন আকারে লিখব। এরপরে আমরা নন নেগেটিভিটি কনস্ট্যান্টের ফলে আমরা কিছু ভেরিয়েবলকে ডিলিট করে দিতে পারি বা কিছু বাদ দিয়ে আমরা সলিউশন করতে পারি নন নেগেটিভিটি কনস্ট্যান্টের জন্য। আচ্ছা, কোনো কোনো ক্ষেত্রে এরকম হতে পারে যে কোনো ফিজিবল সলিউশন থাকবে না, মানে কনস্ট্যান্ট গুলো এমন ভাবে থাকবে। আমাদের সময় শেষের দিকে a feasible solution is on for which all constraints are satisfied. একটা ফিজিবল সলিউশন তখনই বলবো যখন যতগুলো কনস্ট্যান্ট থাকবে সবগুলাই স্যাটিসফাইড হবে। An infeasible solution is on for which at least one constant is violated. তার মানে তোমরা যে লাস্ট যে বুচার শপের প্রবলেমটার কারণে বলতেছিলা যে এক্স আর ওয়াই এর দুইটা ভ্যালু মিলে 1 হচ্ছে না, তার মানে যদি কোনো একটা কনস্ট্যান্টকে ভায়োলেট করে সেটাকে আমরা ইনফিজিবল সলিউশন বলবো। মানে একটা সলিউশন বাট সেটা একটা ইনফিজিবল সলিউশন। ফিজিবল রিজিয়ন ইজ কালেকশন অফ অল ফিজিবল সলিউশন। এবং আমরা যে শেডেড রিজিয়ন যেটা পাইছিলাম, এরকম করে একটা শেডেড রিজিয়ন যেটা পাওয়া গেছিল, তাহলে এই শেডেড রিজনের মধ্যে সবগুলো পয়েন্টকে আমরা বলবো যে এ সেট অফ অল ফিজিবল সলিউশন। সবগুলাই এক একটা সলিউশন এই রেঞ্জের মধ্যে। কিছু বলতেছো, আমি শুনতে পাচ্ছি না। অপটিমাম সলিউশন কি হবে? তার মানে ফিজিবল সলিউশন আর ইনফিজিবল বলা যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে যে এই যে বাউন্ডেড রিজনের বাইরে যদি কোনো সলিউশন থাকে সেটাকে আমরা ইনফিজিবল সলিউশন বলবো। আর ফিজিবল বলবো এই শেডেড রিজনের মধ্যে কোনো একটা পয়েন্ট, সেটাকে আমরা ফিজিবল সলিউশন বলবো। আর ফিজিবল সলিউশন গুলোর মধ্যে একটা থাকবে অপটিমাম সলিউশন ইন হুইচ হ্যাজ দ্য মোস্ট ফেভারেবল ভ্যালু, মানে লার্জেস্ট ভ্যালু ফর ম্যাক্সিমাইজিং ক্ষেত্রে আর স্মলেস্ট ভ্যালু ফর মিনিমাইজিং এর ক্ষেত্রে। অপটিমাম সলিউশন কাকে বলবো? ফিজিবল রিজনের মধ্যে যে কোনো একটা এক্সট্রিম পয়েন্ট, যে পয়েন্টে ম্যাক্সিমাইজ প্রবলেম হলে সবচেয়ে লার্জেস্ট ভ্যালু হবে আর মিনিমাইজিং প্রবলেম হলে সবচেয়ে মিনিমাম ভ্যালু হবে। তাহলে ইউজুয়ালি দ্য অপটিমাম সলিউশন অফ মোস্ট প্রবলেম ইজ 1। যদি এরকম হয় যে একটাই অপটিমাম সলিউশন থাকবে সেটাকে আমরা ইউনিক অপটিমাম সলিউশন বলি। কোনো কোনো ক্ষেত্রে মাল্টিপল অপটিমাম সলিউশনও থাকতে পারে, কোনো কোনো ক্ষেত্রে মাল্টিপল অপটিমাম সলিউশনও থাকতে পারে। This happens when one of the constraints coincide with the objective function. এই লাইনটা একটু বোঝার চেষ্টা করো, দেখো। This happens when one constraints coincide with the objective function. যদি যে কনস্ট্যান্টের যে ইকুয়েশন গুলো থাকবে সেই ইকুয়েশন গুলা যদি অবজেক্টিভ ফাংশনের সাথে কোইনসাইড করে, সেক্ষেত্রে আমার মাল্টিপল নাম্বার অফ বা অপটিমাম সলিউশন থাকবে। It is possible to have no feasible solution. এটা সম্ভব if in the discussed problem we had constant like a new product has written on at least 50,000 per week. এই লাইনটাকে আমি একটু বোঝাই দিতেছি যে মাল্টিপল অপটিমাম সলিউশন কখন থাকবে। এই যে এখানে দেখো অবজেক্টিভ ফাংশনের যে লাইনটা, এই লাইনটা, এটা হচ্ছে অবজেক্টিভ ফাংশনের লাইন, এটা হচ্ছে অবজেক্টিভ ফাংশনের লাইন, মানে এগুলো তো প্যারালাল লাইন। এখন এই অবজেক্টিভ ফাংশনটা দেখো, এই যে এই লাইনটার ইকুয়েশন ছিল হচ্ছে 3x1 plus 2x2 less than equal 18, এরকম ছিল এই লাইনটা। এখন আমার অবজেক্টিভ ফাংশনটা যদি এরকম হইতো 3x1 plus 2x2,
অথবা যদি উল্টা বলি যে অবজেক্টিভ ফাংশন এটাই আছে 3x1 প্লাস 5x2 আছে, আর এই ভ্যালুটা হয়ে যাচ্ছে 3x1 প্লাস 5x2 লেস দ্যান ইকুয়াল 18, এরকম যদি কোনো একটা টার্ম হয়, মানে যেটা বলতে যাচ্ছি যে এই যে লেফট সাইডের ভ্যালুটা x1 এর কোএফিসিয়েন্ট আর x2 এর কোএফিসিয়েন্ট অবজেক্টিভ ফাংশনের সাথে যে কোনো একটা ইকুয়েশনে যদি সেম হয়, সেক্ষেত্রে আমরা এই যে z এর যে ভ্যালুটা মানে z এর যে গ্রাফটা এইটা এই লাইনের সাথে কোইনসাইড করবে। এটা যে এই লাইনই হইতে হবে এরকম না, যে কোনো একটা z এরকমও হইতে পারে, এই যে জেড শুধু এরকমও হইতে পারে, অথবা জেড শুধু এরকমও হইতে পারে। মানে জেডটা যদি কনস্ট্যান্টের কোনো একটা ইকুয়েশনের সাথে সেম লাইন হয়, সেক্ষেত্রে কি হবে, এই যে প্রত্যেকটা পয়েন্টই আমরা অপটিমাম সলিউশন পাবো, প্রত্যেকটা পয়েন্টই আমরা অপটিমাম সলিউশন পাবো। যেহেতু প্রত্যেকটা পয়েন্ট অপটিমাম সলিউশন পাবো, এই কারণে আমরা এটাকে বলি মাল্টিপল অপটিমাম সলিউশন। কনফিউশন আছে? বুঝতে পারছো কি ব্যাপারটা? কেউ কি একটু বলবে আমি যে কথাগুলো রিপিট করলাম যে মাল্টিপল অপটিমাম সলিউশন কিভাবে পাবো? তাহলে আমি যেটা বলছি তোমরা বুঝতে পারছো কিনা এটা বুঝতাম। যে কোনো বলবো একজন। হ্যাঁ বলো। স্যার, যদি আমাদের যদি অবজেক্টিভ ফাংশনে যেই ফাংশনটা আমরা লিখতেছি, সেই ফাংশনটার যে ভ্যালুগুলো আছে আমার লেফট হ্যান্ড সাইডের যে ভ্যালুগুলো আছে, তা যদি আমার কনস্ট্রেন্টস এর লেফট হ্যান্ড সাইডের ভ্যালুর সাথে একই রকমের হয়ে যায়, অর্থাৎ যে এখানে দেওয়া আছে 3x1 প্লাস 5x2, সেটা হচ্ছে আমার অবজেক্টিভ ফাংশন। আমার যদি কনস্ট্রেন্টস এরও কোনো জায়গাতে লেফট হ্যান্ড সাইডের মধ্যে আমি x1 এর কোএফিসিয়েন্ট 3 এন্ড x2 এর কোএফিসিয়েন্ট যদি 5 পাই, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে যেই লাইনটা ছিল আমার অবজেক্টিভ ফাংশনের জন্য, যে প্যারালাল লাইনটা আমরা ছিলাম, সেটা আমার দেখা যাচ্ছে যে আমাদের কনস্ট্যান্ট ভ্যালুর জন্য বা কনস্ট্যান্ট ফাংশনের জন্য ওই একই রকমের লাইন আমরা পাবো। সো ওই লাইনের উপরে যতগুলা পয়েন্ট আমরা পাবো, তো অতগুলা লাইনই হবে গিয়ে আমাদের অপটিমাম সলিউশন। অতগুলো ওই লাইনের উপরে সবগুলো পয়েন্টই, মানে একটা লাইনের উপরে আনলিমিটেড নাম্বার অফ পয়েন্টস থাকবে, সবগুলোই জি তাহলে স্যার। অপটিমাম সলিউশন হবে। জি। আরেকটা হচ্ছে যে কোনো একটা কেসে হইতে পারে যে দেয়ার ইজ নো অপটিমাম সলিউশন, এরকম যদি হয়, দিস অকার্স অনলি দেয়ার ইজ আনবাউন্ডেড জেড। আনবাউন্ডেড জেড মানে হচ্ছে এটা তো তোমরা বুঝতেই পারো যে ধরো একটা লাইন এরকম আসছে আর একটা লাইন এরকম আসছে, কারণ এইটা এই পাশে যাবে আর এইটা এই পাশে যাবে, যদি এরকম হয় তাহলে আমরা এটাকে বলতেছি আনবাউন্ডেড জেড, মানে কোনো একটা পয়েন্টে ম্যাচ করতেছে না, সেক্ষেত্রে আমরা বলবো যে নো অপটিমাম সলিউশন। আরেকটাকে আমরা বলি সিপিএফ বা কর্নার পয়েন্ট ফিজিবল সলিউশন। তোমরা যে ইন্টারে যখন যোগশ্রী প্রোগ্রাম করছো, সেখানে এই পয়েন্টগুলো ধরেই তো তোমরা সলিউশন জেড এর ভ্যালুগুলো বের করছো। A corner point feasible solution is a solution that lies at a corner of the feasible region. তাহলে এটা একটা কর্নার পয়েন্ট, এটা একটা কর্নার পয়েন্ট ফিজিবল রিজনের মধ্যে, এটা একটা কর্নার পয়েন্ট, এটা একটা কর্নার পয়েন্ট, এটা একটা কর্নার পয়েন্ট। এই যে সলিউশন গুলো, এই কর্নার পয়েন্ট সবগুলোই ফিজিবল রিজনের মধ্যে, তাহলে এই পয়েন্টগুলোকে আমরা বলতে পারি সিপিএফ বা কর্নার পয়েন্ট ফিজিবল সলিউশন। If the point has only one optimum solution, it must be at a corner point. যদি কোনো একটা মানে অপটিমাম সলিউশন একটাই হয়, তাহলে অবশ্যই কর্নার পয়েন্টের যে কোনো একটাতে হবে। If the solution has more than one optimum solution, it must have at least two CPF solution. যেমন লাস্ট যে কথাটা বলতেছিলাম যে কোনো একটা লাইনে যদি কোইনসাইড করে, তাহলে একটা লাইনে তো অবশ্যই দুইটা পয়েন্ট থাকবে। ধরো এই লাইনের সাথে অবজেক্টিভ ফাংশনটা যদি কোইনসাইড করে, তাহলে এখানে কি দুইটা কর্নার পয়েন্ট, এখানে একটা কর্নার পয়েন্ট, এখানে একটা কর্নার পয়েন্ট, তাহলে যদি মাল্টিপল অপটিমাম সলিউশন হয়, সেক্ষেত্রে অ্যাটলিস্ট দুইটা কর্নার পয়েন্টকে ইন্টারসেক্ট করবে। মাল্টিপল অপটিমাম সলিউশন হলে অ্যাটলিস্ট দুইটা সিপিএফ কে স্যাটিসফাই করবে। আর যদি একটা সিঙ্গেল সলিউশন হয়, সেক্ষেত্রে শুধুমাত্র একটা কর্নার পয়েন্ট সলিউশন দিয়ে সলিউশনটা হবে, অপটিমাম সলিউশনটা হবে। গ্রাফিক্যালি যদি বলা হয়, in the unique optimum solution case, isoprofit line last hits a point, মানে যে কোনো একটা পয়েন্ট দিয়ে সলিউশনটা যাবে। আর অল্টারনেটিভ অপটিমাম সলিউশন যদি থাকে, সেক্ষেত্রে একটা ইন্টার লাইন দিয়ে যাবে। তো
তাহলে বোঝা যাচ্ছে তো যে যদি একটা সলিউশন হয় তাহলে যে কোনো এরকম একটা পয়েন্ট দিয়ে যাবে, আর যদি মাল্টিপল সলিউশন হয় তাহলে একটা লাইন দিয়ে যাবে। স্যার, হ্যাঁ বলো। নো অপটিমাম সলিউশনটা কখন হবে? ওটা কি যখন ইনফিজিবল হয় তখন, নাকি এটা ছাড়াও হইতে পারে যে কনস্ট্যান্ট ল মানে কিন্তু অপটিমাম নো সলিউশন নাই? অপটিমাম সলিউশন হচ্ছে অনলি দেয়ার ইজ এ আনবাউন্ডেড সেট, মানে হচ্ছে যে কোনো কমন রিজিয়ন যখন থাকবে না, আনবাউন্ডেড সেট মানে এইটা যেমন একটা বাউন্ডেড রিজিয়ন পাচ্ছি। যদি আমরা কোনো আনবাউন্ডেড রিজন পাই, যেমন যদি এরকমই হইতো যে এই সবগুলাই হচ্ছে লেস দেন, যেমন এই যে এইটাই দেখো তোমার যে কোশ্চেনটা, যদি একটা ইকুয়েশন থাকতো 3x1 + 5x2 > 50, তাহলে কি হতো যে এই তিনটা ইকুয়েশন মিলে এই তিনটা ইকুয়েশনের জন্য হচ্ছে এই বাউন্ডেড রিজিয়নটা পাচ্ছি, কিন্তু 3x1 + 5x2 > 50 মানে এটার এই দিকে, তার মানে তো কোনো আমরা মানে বাউন্ডেড রিজন পাচ্ছি না, একটা ইকুয়েশনকে স্যাটিসফাই করবে না। তো সেক্ষেত্রে আমরা নো অপটিমাম সলিউশন বলতে পারি। বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। আরেকটা হচ্ছে যে অপটিমাম অল্টারনেটিভ তো বললাম, ইন দ্য ইনফিজিবল কেস দেয়ার ইজ নো ফিজিবল রিজন, ইন দ্য আনবাউন্ডেড কেস আইসোপ্রোপিড লাইন নেভার লুজ কন্টাক্ট উইথ দ্য ফিজিবল রিজন। তার মানে হচ্ছে আনবাউন্ডেড কেস যখন হবে মানে সেক্ষেত্রে আইসোপ্রোফিট লাইন মানে যে লাইনটা অন্য কোনো একটা লাইনের সাথে ম্যাচ করবে, নেভার লুজ কন্টাক্ট উইথ দ্য ফিজিবল রিজন। এগুলা জাস্ট গ্রাফিক্যাল ভাবে ওই কথাগুলো আবার বলা হয়েছে যে এখানে দেখো এই লাইনের সাথে প্রফিট ম্যাচ করতেছে, কারণ কেন ম্যাচ করতেছে, আমাদের ইকুয়েশন ছিল 3x1 + 2x2 <= 18, তাহলে এখানের এই 3x1 + 2x2 এর সাথে z এর যে 3x1 + 2x2 ম্যাচ করতেছে, তার মানে z এর লাইনটা আর এই লাইনটা যেহেতু ম্যাচ করতেছে তার মানে অনেকগুলা প্রফিট পাওয়া যাবে। এভরি পয়েন্ট অফ দ্য ডার্কার লাইন সেগমেন্ট ইজ অপটিমাম, এখানে যতগুলো পয়েন্ট থাকবে সবগুলোর জন্যই অপটিমাম সলিউশন পাওয়া যাবে। আর একটা ছিল হচ্ছে যে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন, এটা হইতে পারে কখন হবে, দেখো x1 <= 4 আর 3x1 + 2x2 3x1 + 5x2, এটা তার মানে এখানে কনস্ট্যান্ট যেহেতু একটা, তাহলে একটা কনস্ট্যান্টকে ম্যাচ করতেছে, তার মানে এই লেফট সাইডটাই ফিজিবল, কিন্তু y এর x2 এর কোনো এরকম বাউন্ডেড রিজন নাই, তার মানে এটা ইনফাইনাইট, z এর ভ্যালুটা আমরা একটা ইনফাইনাইট পাবো আর কি। এই যে লাস্ট কেসটা ইন দ্য আনবাউন্ডেড কেস। কর্নার পয়েন্ট ফিজিবল সলিউশন কাকে বলে, এই যে কর্নার যে পয়েন্টগুলো ফিজিবল সলিউশন বলতেছি 0 6 2 6 4 3 4 0 0 0। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের